মহামান্য তাদের এবং অন্যান্য যারা কৃত্রিম মানুষ বিভিন্ন বিভাগের সাংবাদিক এবং বিশেষ করে ক্রীড়া সাংবাদিক, এবং তার সঙ্গে আমি আছি। এই গৌরব সম্মানের যে অনুষ্ঠান তাতে আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নিজের এত কিছু পাওয়ার আমার খুব একটা ধারণা ছিল না, কিন্তু এটা ঠিক যে আমি অনেক দিন ধরে দুটো জিনিসকেই সমান্তরাল ভাবে খুব ভালোবাসি। একটি হলো আপনারা সবাই জানেন আমার রাজনীতি। আমি যখন কলেজে পড়তে আসি মফস্বল থেকে, কলকাতা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কলকাতা কি, কলকাতা কেমন করে চলে, কলকাতা কেমন করে থাকে, আমার কিছুই ধারণা ছিল না। প্রত্যন্ত গ্রামে আমার জন্ম বর্ধমানে, তারপর বাবা চলে আসেন বজবজে ভাটানগরে। সেখান থেকে আমি কলকাতা ভ্যালি প্যাসেঞ্জারে করে, তখন ধোঁয়া ইঞ্জিন ছিল, সেই ট্রেনে করে কলকাতায় ঢুকি। কিন্তু ভাগ্য নিজের মতন করেই চলে। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পা দিলাম তখন ভালো হোক বন্ধ হোক একটি মানুষের সংস্পর্শে এসে যাই। তার নাম প্রিয়রঞ্জন দাসবংশী। তিনি আজকে আর নেই, কিন্তু তিনি আমাকে এই রাজনীতির ভালো লাগা এবং দেশের প্রতি কর্তব্য করা ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দিয়েছে। তারপর থেকে নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে, কারণ আরম্ভ হলো লড়াই নকশালদের সঙ্গে দুর্দান্ত। আজকে নিচে আছি, বিকেলবেলা নাও থাকতে পারি, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো শেষ করেছিলাম, কিন্তু তখনও রেজাল্ট আনতে পাইনি। সেই অবস্থায় আমাকে একবার নয় দুবারের পর ছিল বাইরে বালিগঞ্জ থেকে, এবং আমাকে মন্ত্রী করা হয়েছিল দ্বিতীয়বারে 1 বছর পরে। এবং অল টাইম রেকর্ড 11টা দপ্তরে আমি স্টেট মিনিস্টারে ছিলাম, এবং সারা ভারতবর্ষে আপনাদের আশীর্বাদে সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে জানি জানা উচিত। তখন আমি সর্বকনিষ্ঠ হোম মিনিস্টার ছিলাম। তো তখন আমি পুলিশের সব দপ্তর সব কিছু বিষয়টাই জ্ঞাত করতে পারিনি। আর তখন ওই নকশাল আন্দোলন, যারা বয়স্ক মানুষ তারা জানেন, সেই কাণ্ড চলছে। আর কিন্তু আপনাদের শুভেচ্ছায় সেই দায়িত্ব পালন করি। এরকম করেই চলতে থাকে। জীবনে একবার হেরেওছি, কিন্তু একটা এখনো করছি, কিছু লেখাপড়া করার ইচ্ছা আছে, এগুলো দিকে যায়। কারণ প্রিয়দা মারা গেছেন, আমার সমসময় বেশিরভাগ লোকই মারা গেছে। স্বভাবতই ওই পিরিয়ডের রাজনীতিটা লিখতে চাই। আমি যে খুব ভালো লিখতে পারি তা না, কিন্তু আমি ওটা লেখার জন্য লিখতে চাই, যেটা ইতিহাস হিসাবে। সেই সময়টা খুঁজছি, কিন্তু ইতিমধ্যেই আমি আবার আমাকে দাঁড়াতে হবে। তার কারণ আমার 49 বছর হয়েছে, এটা 50 বছর হবে। তো কাজে আমার পূর্ণ করে লেখায় হাত দেওয়ার আমার একটা স্বপ্ন। আমি সেই একই রকম ভালোবাসা নিয়ে আসি। খুব বড় প্লেয়ার আমি কোনোদিন ছিলাম না। আমি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, 15 ডিভিশনেই খেলেছি, কিন্তু রোজই খেলতাম। মানে আমি যখন গ্রামে থাকতাম আর খেলা আমার নিত্য সঙ্গী, তো ভালো খেলতাম না। তারপরে যখন কলকাতায় এলাম, প্রথমে আমি যেহেতু গ্রাম থেকে এসেছি, বাবা মাস্টারি করতেন, ছাত্ররা বলতেন আমি বাঙাল, তাহলে কারণ বাইরে থেকে এসেছি বলে। তো আমি জানতাম আমি তাহলে বাঙাল। আমি ইস্ট বেঙ্গলের ঘোড়ার লাঠিকেও খেলা দেখলাম। তারপরে দেখতে দেখতে জানলাম না, তো আমাকে ওইদিকে যেতে হবে। আমি তো এখানকার, আমার পাল্টে মোহনবাগান হই।
তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান তিনটেরই আমি খুব পৃষ্ঠপোষক ছিলাম এবং তিনটেরই ভালো খেলা দেখতাম, এখনো দেখতে চাই। পরিবেশটা একটু পরিবর্তন হয়েছে এইটা, তাহলে কিন্তু এই তিনজনকে বাদ দিয়ে ভারতবর্ষের ফুটবল হতেই পারে না। এখন ইদানিংকালে ব্যবসায়িক ভিত্তিক অনেক কিছু হচ্ছে বটে, কিন্তু ফুটবলের পিতা এবং পিতামহ করতে গেলে এই তিনটে ক্লাবকেই করতে হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা যে সেখানকারই বক্তব্য, তিনটেরই খেলা যারা না দেখবেন তারা সম্পূর্ণ খেলা দেখা, ফুটবল খেলা দেখা হবে না। আর এই মাঠ, এখানে খেলা দেখার আলাদা অনেক চমকপ্রদ, অনেক আধুনিক মাঠ হয়েছে ঠিক কথা, কিন্তু এই খাপের ঘেরা মাঠ আর টিকিট না পেলে ওটাকে পিছনে কি বলে, র্যাম্পার্টে গিয়ে খেলা দেখার রাত্রিবেলা বাড়ি ফেরা, এই আনন্দ কলকাতার মানুষরা যারা পেয়েছেন, যারা পাননি তাদের অপেক্ষা করতে হবে। তো আমি আশা করি আমি যেটা করি খুব বিরাট নয়, কিন্তু আমি নিষ্ঠা নিয়ে সেটা করার চেষ্টা করি এবং এটাই আমার সবচেয়ে বড় কাজ। আমি কলকাতার যখন মেয়র হিসাবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম, তখনও আমি বড় বড় মানুষ যেমন ডক্টর বিধানচন্দ্র রায় কি আরো বড় বড় মানুষরা যারা করেছেন তাদের মতো নয়, কিন্তু আমার কাছে আমি নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে, সাহস দিয়ে করবার চেষ্টা করেছি। আমি যখন এই প্লেসের আমার সবচেয়ে শত্রু হওয়ার কথা, তার কারণ আমি যখন ইনফরমেশন মিনিস্টার তখন ওই এমার্জেন্সি হয়েছে। আমার সবচেয়ে কাজ হলো যা দেখবেন আমার সই করে তবে সারা যাওয়া। তো সবারই সব মিনিস্টাররাই শত্রু হয়ে গিয়েছিলেন, আপনাদের আশীর্বাদে আমার সেই সম্পর্ক হয়নি, বরঞ্চ এখনো আমি তাদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পেরেছি এবং পেরেছি বলেই সাংবাদিকরা আমাকে টিকিয়ে রেখেছেন, না হলে অনেকের মতন হয়তো আউট অফ পলিটিক্স করে দিতেন, কারণ কাজটা খুব জনপ্রিয় কাজ ছিল না, খুব কঠিন কাজ। একদিকে ইন্দিরা গান্ধী খুশি হবেন, একদিকে দেশের মানুষরা খুশি থাকবেন, এই কাজ করা তাই যায় না। তো আমরা করেছিলাম, আমি করতে পেরেছিলাম আপনাদের শুভেচ্ছা। তো এই কাজগুলো চলছে, আর পরবর্তীকালে অনেক রাজনীতির উত্থান পতন হয়েছে, কিন্তু আমি এখনো সক্রিয় রাজনীতিতেই আছি। এই প্রেসের সাথেই আমার এত সত্ত্বেও আমার এত ভালো রিলেশন ছিল যে আজকে আমি যখন আসবো শুনলাম, তখন আমার স্ত্রী আমাকে একটা জব করে আছে। তো আমি বললাম যে এত তো গরম নেই, বললো না এটাই পড়ে যাও। পড়ে যখন এসে আটকানো রাস্তায়, তখন আমার বললো ওটা পড়ে তুলে দেখো কি চিহ্ন আছে। তখন আমি গাড়ির ভেতরে এটা তুলে দেখি, এই প্রেস ক্লাব থেকেই আমাকে একটি পুরস্কার দেওয়া হয়েছিল, ওটা টেলিকা আছে 1916-17। ঠিক এইখানেই আমি জেনারেল মেম্বার, তিনজন জেনারেল মেম্বার পলিটিশিয়ান, তার মধ্যে আমিও একজন। আমি এটা আরো রাস্তা পরে এসে আসলাম, কিন্তু এটা এসেছে। আমি এটা মনে করি যে এটাও একটা স্বীকৃতি, খুব বিরাট না হলেও, আর জীবনে এই স্বীকৃতিগুলোরও দরকার আছে। এগুলো যে মূল্যহীন তা নয়, এগুলো মানুষকে মানুষ হতে শেখায়, তৎপরতা শেখায়, কর্তব্যবোধ শেখায়। এই যে জিনিসগুলো দিলেন মহারান কর্মকর্তারা দিয়ে যাচ্ছেন, মাথায় করতে কিন্তু একটা বড় দায়িত্ব নিয়ে যাচ্ছে যে মহারানকে আবার মহারান করে এনেছেন, এটাকে রক্ষা করতে হবে। কাজে এটা খুব বড় দায়িত্ব। কাজে এগুলো পাওয়া যেমন সহজ, তেমনি এই পাওয়াটাকে রক্ষা করা তেমনই শব্দ এবং প্রতিজ্ঞাবদ্ধ কাজ ব্যক্তি জীবনে এবং সাংগঠনিক জীবনে। কাজে আমি আপনারা যারা এই আয়োজন করেছেন তাদের কৃতজ্ঞতা জানালাম।